পারিবারিক কবরস্থানে দাফন সাংবাদিক তুহিনের যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণ কাল হয়েছে বলছে পুলিশ। এখনো গ্রেপ্তার হয়নি তুহিনের হত্যাকারীরা, আতঙ্কিত এলাকাবাসী, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সাংবাদিক সুরক্ষায় আইনের তাগিদ। এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া, বললেন আলী রিয়াজ। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে আগামী সপ্তাহে 3য় দফার আলোচনা। নির্বাচনী ট্রেনে দেশ, যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। 300 আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতে। কলকাতায় পার্টি অফিস খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম, আসছেন নেতা কর্মীরাও, হচ্ছে বৈঠক। বিবিসি বাংলার প্রতিবেদন। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ব তিমুরকে 8-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। মূল পর্বে খেলার প্রত্যয় আফ্রিদাদের। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তুহিনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের লোকজন। বিকেল 5টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে শত শত মানুষ ভিড় জমায় তাকে এক নজর দেখতে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শুক্রবার বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দুপুরে খাবার খাওয়ার কথা ছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। তুহিন ঠিকই ফিরেছেন, তবে নিথর দেহে। বৃহস্পতিবার রাত 8টার দিকে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে মারধর করছে এমন ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার 6 নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। তুহিনের 2 ছেলে সন্তান রয়েছে। তার এমন বিদায় মেনে নিতে পারছেন না স্বজন, পরিবারের সদস্য ও সহকর্মীরা। লোক সাংবাদিকতা করতে যায়, যদি নির্মমভাবে হত্যা হয়, তাদের ভবিষ্যৎ আছে, তাদের ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ আছে, এদের কি হবে? গাজীপুরের কাছে প্রায় 10-12 বছর হয়ে গেছে। এখানে ওষুধের দোকানদারি করতো, ব্যবসা করতো। তারপরে একটা ওষুধ কোম্পানি চাকরি করতো, মানে ফাঁকে ফাঁকে সাংবাদিক কাজও করতো। দুধ ছাড়া ওই ভিডিও করবা গিয়া তাকে নির্মমভাবে হত্যা করতো। বাদ মাগরিব ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তুহিনের দাফন সম্পন্ন হয়। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই নিহত তুহিনের বড় ভাই সেলিম ও অপর একজন বাদী হয়ে বাসন থানায় 2টি মামলা দায়ের করেছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদাবাজির সংবাদ প্রচারের জন্য নয়, যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণই কাল হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বেরিয়ে আসে হত্যা রহস্য। এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে পুলিশ। আপনপুর রিপোর্ট। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। ঘটনার পরই ছড়িয়ে পড়ে চাঁদাবাজি নিয়ে লাইভ সংবাদ প্রকাশের জেরে ঘটেছে এই হত্যাকাণ্ড। তবে সময় বাড়তেই বেরিয়ে আসে হত্যার আসল কারণ। এক নারীকে নিয়ে 2 পক্ষের বিরোধের ভিডিও ধারণের জন্যই নির্মম হত্যার ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বেরিয়ে আসে হত্যা রহস্য। পুলিশ বলছে চাঁদাবাজি কিংবা ছিনতাই নয়। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দিনা এলাকায় এক নারীর পক্ষ নিয়ে কয়েকজন সন্ত্রাসী বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করছিল। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক তুহিন। টের পেয়ে তুহিনকে পাকড়াও করে ধারণ করা ভিডিও মুছে ফেলতে হুমকি দেন সন্ত্রাসীরা। অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় তুহিনের উপর। এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। জানা গেছে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। যে নারীটির সঙ্গে বাদশা মিয়ার বিবাদ হয়, সে নারী মানুষের সঙ্গে কৌশলে সম্পর্ক তৈরি করে ফাঁদ পেতে সন্ত্রাসীদের মাধ্যমে সব লুটে নেয়।
এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে পুলিশ। আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে নারীর মাধ্যমে ঘটনার সূত্রপাত সে নারীকে খুঁজছে পুলিশ। আপন অপু, দেশ টিভি, ঢাকা। রহস্যের জন্ম দিচ্ছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনা। এখনও গ্রেপ্তার হয়নি হত্যাকারীরা। খুনিদের ভয়ে মুখ খুলছে না অনেকে। আতঙ্কিত এলাকাবাসী খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সিসি ফুটেজ শনাক্ত হওয়া নারীকে পাওয়া গেলেই এ হত্যা জট খুলবে বলছে পুলিশ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। এই কান্না সহকর্মী হারানোর বেদনা। একসঙ্গে ছিল 2 বন্ধু। কিছু দুর্বৃত্তের হাতে সাংবাদিক তুহিন নির্মমভাবে খুন হওয়ার বর্ণনা উঠে আসে বন্ধু শামীমের কণ্ঠে। তুহিন আমার সাথে, তুহিন আমি ওরা যখন অস্ত্র বাড়ি করছে আমি দৌড়তেছি এইদিকে, ও দৌড়তেছে এইদিকে। তখন আমি দৌড়তে অনেক দূরে গেছি যে কি না কি হয়ে গেল হঠাৎ করে। তৎনগত আমি পরে ব্রিজের নিচে যাই দেখি যে এদিকে তুহিন ভিডিও করার কারণে পরে দোকানে ফালাইয়া ঘুমাইতেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সে ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপরও নেমে আসে সন্ত্রাসীদের নির্মমতা। হত্যা করা হয় নৃশংসভাবে। প্রকাশ্যে কুপিয়ে হত্যার এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সে নিরাপদে না, আমরা সাধারণ জনগণ কিভাবে নিরাপদে থাকবো? চলাফেরা আমাদের জন্য আসলে রিস্কি ব্যাপার হয়ে গেছে, কারণ রাস্তাঘাটে চলাফেরা আসলে কঠিন একটা দায় হয়ে গেছে। রাস্তায় বের হলে আমরা ভয় পাই এখন। এটি যদি ন্যায় বিচার হয়, আসামি গ্রেপ্তার হয়, তাহলে আমরা খুশি। শুক্রবার সকালে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক তুহিনের বড় ভাই। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ জানায়, সিসি ফুটেজ শনাক্ত হওয়া ওই নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন করা যাবে ঘটনার রহস্য। ঘটনাটি পরিকল্পিত কিনা সে বিষয়েও অনুসন্ধান চলছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে জুমার নামাজ শেষে গাজীপুর চৌরাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত হয় নিহত আসাদুজ্জামান তুহিনের নামাজের জানাজা। এতে অংশ নেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল গাজীপুর প্রেস ক্লাব। শুক্রবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সহকর্মীরা করেন মানববন্ধন। দুপুরে ঢাকায় মানববন্ধন করেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গত 1 বছর ধরে 400-র উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। ঠিক এরকম প্রতিনিয়ত চলছে। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে? এই রাষ্ট্র কতটুকু করেছে? গ্রেফতার করা হয়নি কেন? তাহলে প্রশাসন কি করে? বিকেলে টাঙ্গাইলে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিষয়টা দুঃখজনক হলেও সত্য। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। দিনাজপুরে হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যে বেসিক্যালি আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আমরা প্রকৃত সাংবাদিক
যারা সত্যিকার সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরঙ্গ বাজার মোড়ের স্টেশন রোড এলাকার হওয়া কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি জানান। আমরা চাই যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের অবিলম্বে আইনের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, সাংবাদিকদের মিথ্যা মামলা এসব বন্ধ করতে হবে। এসে যদি আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়, এই রাষ্ট্র যদি আমাদেরকে নিরাপত্তা না দেয়, তাহলে বলুক যে সাংবাদিকতার দরকার নাই, সবাইকে হত্যা করে ফেলা হোক। নিহত তুহিনের নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায়ও মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে তৃতীয় ধাপের আলোচনা হবে। এ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াও নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রেস কনফারেন্সে এর অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। শুরুতে কমিশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। জানান কয়েকদিনের মধ্যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হবে তৃতীয় ধাপের আলোচনা। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া 18টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং 12টি আংশিকভাবে বাস্তবায়ন করেছে সরকার, জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন, সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 12 দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। মতবিনিময় সময়কালে তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। বিএনপি বলছে, জোটের কথা এই মুহূর্তে না ভাবলেও যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে নির্বাচন করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আর যুগপৎ আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে যেভাবে একত্রে ছিল নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটবে না। আর জামায়াত এরই মধ্যে 300 আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে জনবান্ধব ও মেধাবীদের। বিস্তারিত নিয়াজ মুর্শিদের প্রতিবেদনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল 1 বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে।
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি। জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি। সেই সার্বভৌম হাউজে যাতে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান, এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন, এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে তাদের 300 আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। তবে জোটের বিষয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশকে কলঙ্কিত করে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। শুক্রবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ 2025 আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গদি টিকিয়ে রাখতেই বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী লীগ। এ জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মুখটা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল করতে পারে। এদিন সকালে অন্য একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জানান, পিআর পদ্ধতি নয়, বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। যারা 24-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধকে মেলানোর চেষ্টা করছে, তারা বিভক্তির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গেল 1 বছরে কোনো গায়েবী কিংবা মিথ্যা মামলা হয়নি এবং কেউ গুমের শিকার হয়নি। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা বর্তমান সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন। বিস্তারিত ইউসুফ ভুঁইয়ার রিপোর্টে। 24, 71, 52 হাঁটতে দেব না কখনো শিরোনামে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠান। এতে শিল্পী সমাজ ও সংস্কৃতি কর্মীরা 24-এর জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে বসানো হয়েছে তারা তা সঠিকভাবে পালন করছে না। ফ্যাসিস্ট ছাড়া এদেশের সমস্ত জনগণ তাদেরকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে গেছে এবং এখনো দিচ্ছে, কিন্তু তারা সংস্কারের কিছুই করতে পারেনি। সরকারের যে দায়িত্ব, তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত, না হলে আমরা তাদেরকে
বিচারের কাঠগড়াই দেখতে চাই। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে আমরা সেই চিকিৎসা ঠিকমতো পাচ্ছি না এবং এই চিকিৎসার জন্য আমাদেরকে অনেক ঘোরানো হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যারা 24 এবং 71 মেলানোর চেষ্টা করছে তারা বিভক্তির চেষ্টা করছে। আজকে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা একটি বিতর্ক এনেছে 71 না 24। এই বিতর্ক অনাহুত, এই বিতর্ক বিভাজনের। অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ গেল 1 বছরে একটি মিথ্যা ও গায়েবী মামলা দেয়নি। গেল 1 বছরে দেশে কোনো মানুষ গুম হয়নি বলেও জানান তিনি। বাংলাদেশের পুলিশ গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি। বন্ধুরা আমার, গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। অনুষ্ঠানের শেষ পর্বে লাল জুলাইয়ের কবিতা আবৃত্তি করেন দেশের বিশিষ্ট ও উদীয়মান আবৃত্তি শিল্পীরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। শুক্রবার সকাল 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া 12তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত এ সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে 8 জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে অন্য একটি মাছ ধরা নৌযানের ধাক্কায় নৌযানটি ডুবে যায়। নৌযানে থাকা 19 জেলের মধ্যে অদূরে থাকা একটি নৌকা 11 জনকে জীবিত উদ্ধার করলেও এখনও পাওয়া যায়নি 8 জনকে। এদের মধ্যে আবুল বাশার, জামাল উদ্দিন, ফারুক ও ইদ্রিস নামে 4 জনের পরিচয় পাওয়া গেছে। কোস্টগার্ড পূর্বজন জানায়, খবর পেয়ে শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে।